সালটা ১৮৮৫। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা। ওপর থেকে দেখলে মনে হবে যেন গোটা উপমহাদেশ জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের রমরমা। কিন্তু জানেন, সেই শান্ত পরিবেশের গভীরে ঠিক যেন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছিল তীব্র এক অসন্তোষ। আর সে চাপা ক্ষোভ থেকেই জন্ম নিতে চলেছিল এমন একটা সংগঠন যা শুধু ভারতের ইতিহাসই নয়, গোটা বিশ্বের মানচিত্রটাকে কিন্তু চিরদিনের জন্য বদলে দেবে। কিন্তু এখানেই তো আসল রহস্যটা। আচ্ছা, এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হলো, এটা কি ব্রিটিশদেরই পাতা একটা ফাঁদ ছিল, ভারতীয়দের ক্ষোভকে একটা সেফ চ্যানেলে বইয়ে দেওয়ার জন্য? নাকি এটা ছিল দূরদর্শী ভারতীয় নেতাদের এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক, ব্রিটিশদের নাকের ডগায় একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বোনার প্রথম ধাপ? চলুন আজ এই ঐতিহাসিক বিতর্কের গভীরে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। দেখুন, কংগ্রেসের জন্ম কিন্তু হুট করে একদিনে হয়নি। এর পেছনের কারণটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম মেশিনে চড়ে পেছনে যেতে হবে, প্রায় ৩ দশক আগে। সময়টা ঠিক ১৮৫৭ মহাবিদ্রোহের পর। ভারতের আকাশে তখন কিন্তু এক নতুন ঝড়ের মেঘ জমতে শুরু করেছে। ব্যাপারটা দেখুন, ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ব্রিটিশদের একেবারে ভিত নাড়িয়ে দিয়েছিল। ওরা বুঝে গেছিল যে শুধু বন্দুকের জোরে ভারতকে শাসন করা যাবে না। তাই তো ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা সরাসরি ব্রিটিশ রাজের হাতে চলে গেল। আর এরপর থেকেই ধীরে ধীরে রাজনৈতিক চেতনার জন্ম হতে শুরু করে। ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মতো আঞ্চলিক সংগঠনগুলো তৈরি হচ্ছিল ঠিকই, কিন্তু দরকার ছিল এমন একটা মঞ্চের যা গোটা ভারতের হয়ে কথা বলতে পারবে। আর সেই ঐতিহাসিক প্রয়োজন থেকে ১৮৮৫ সালে কংগ্রেসের জন্ম। আর ঠিক এই সময়টাতেই সমাজে কয়েকটা বড়সড় পরিবর্তন আসছিল। ইংরেজি শিক্ষার ফলে একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছিল, যারা কিনা ব্রিটেনের গণতন্ত্র আর স্বাধীনতার গল্প পড়ছে আর নিজেদের দেশের পরাধীনতার সঙ্গে সেটাকে মেলাচ্ছে। সংবাদপত্রগুলো এই নতুন ভাবনাগুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছিল। আর তার মধ্যেই দাদাভাই নওরোজির ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদ নিষ্কাশন তত্ত্বটা একেবারে বোমার মতো ফাটল। উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে প্রতি বছর ভারতের বিপুল সম্পদ ব্রিটেনে পাচার হয়ে যাচ্ছে আর দেশটা আরও গরিব হচ্ছে। এই সব কিছু মিলিয়েই একটা সর্বভারতীয় সংগঠনের প্রয়োজনটা খুব জোরালো হয়ে উঠেছিল। আর এই রকম একটা উত্তাল রাজনৈতিক আবহের মধ্যেই বোম্বে শহরে অনুষ্ঠিত হল সেই ঐতিহাসিক প্রথম অধিবেশন। এমন এক অধিবেশন যার জন্মরহস্য নিয়ে বিতর্ক কিন্তু আজও ইতিহাসবিদদের তাড়া করে বেড়ায়। চলুন এই ঐতিহাসিক মুহূর্তের কিছু ফ্যাক্টস ঝটপট দেখে নেওয়া যাক। সালটা ছিল ১৮৮৫। জায়গাটা বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। প্রধান আয়োজক কে ছিলেন জানেন? একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান অ্যালেন অক্টাভিয়ান হিউম। প্রথম সভাপতির হলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর সারা ভারত থেকে যোগ দিলেন মোট ৭২ জন প্রতিনিধি। গঠনদৃষ্টিতে দেখলে তো সবকিছুই বেশ স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই যে এত বড় একটা সংগঠন তৈরি হলো, এর পেছনে আসল চালিকা শক্তি কে ছিল? নেপথ্যে কি ব্রিটিশরাই কলকাঠি নাড়ছিল, নাকি ভারতীয় নেতারাই একজন ব্রিটিশকে সামনে রেখে নিজেদের আসল উদ্দেশ্যটা হাসিল করতে চাইছিলেন? এখানেই আমরা দুটো একেবারে উল্টো থিওরির মুখোমুখি হই। প্রথম যে তত্ত্বটা উঠে আসে সেটা হল সেফটি ভালভ থিওরি বা নিরাপত্তা কপাটিকা তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী কংগ্রেসের জন্ম আসলে ব্রিটিশদেরই একটা গভীর ষড়যন্ত্রের ফল। ব্যাপারটা ঠিক কি বলুন তো? খুব সহজ। একটা প্রেসার কুকারের কথা ভাবুন। ভেতরে যখন বাষ্পের চাপ খুব বেড়ে যায় তখন কি হয়? তার সেফটি ভলভ দিয়ে কিছুটা বাষ্প বেরিয়ে যায় আর কুকারটা ফেটে যাওয়ার বিপদ থেকে বেঁচে যায়। এই তত্ত্ব বলছে ব্রিটিশরা কংগ্রেসকে ঠিক ওই সেফটি ভলভের মতোই বানিয়েছিল। তাদের মতলব ছিল ভারতীয়দের মনে যে ক্ষোভ আর অসন্তোষ জমছে তা যেন আলোচনার মাধ্যমে বেরিয়ে যায়, যাতে সেটা 1857-এর মতো আর একটা ভয়ঙ্কর বিদ্রোহের চেহারা না নেয়। এই ষড়যন্ত্র তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন জাতীয়তাবাদী নেতা লালা লাজপত রায়। আর এর সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে অ্যালেন অক্টেভিয়ান হিউমের নিজেরই একটা দাবিকে তুলে ধরা হয়। হিউম কি বলেছিলেন? তিনি সরকারের ৭ খণ্ডের গোপন রিপোর্ট দেখেছেন, যা থেকে তিনি জানতে পারেন যে দেশ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক বিশাল সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি চলছে। আর সেই আসন্ন বিদ্রোহকে আটকানোর জন্যই নাকি তিনি তাড়াতাড়ি কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়।
মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? এর ঠিক উল্টো একটা তত্ত্ব কিন্তু আছে। আর এই তত্ত্ব বলছে এটা ব্রিটিশদের চাল নয়, বরং ভারতীয়দেরই এক অসাধারণ বুদ্ধির খেলা ছিল। এই তত্ত্বটার নাম লাইটনিং কন্ডাক্টর থিওরি বা বজ্র প্রতিরোধক তত্ত্ব। মূল কথাটা কি? উঁচু বাড়িতে যেমন বাজ পড়া থেকে বাঁচানোর জন্য একটা লোহার দণ্ড বা লাইটনিং কন্ডাক্টর লাগানো থাকে, যা আকাশ থেকে পড়া বিদ্যুৎকে সোজা মাটিতে পাঠিয়ে দেয় আর বাড়িটাকে বাঁচায়। ঠিক তেমনি ভারতীয় নেতারাই নাকি হিউমকে একটা মানব লাইটনিং কন্ডাক্টর হিসেবে ব্যবহার করেছিলেন। উদ্দেশ্য একটাই, ব্রিটিশ সরকারের সন্দেহের বাজ থেকে নিজেদের নতুন সংগঠনটাকে বাঁচানো। কিন্তু প্রশ্ন হল, কেন একজন ব্রিটিশকে ঢাল হিসেবে ব্যবহার করার দরকার পড়ল? কারণটা খুব বাস্তব। ভাবুন তো, সেই সময়ে যদি কোনো ভারতীয় এমন একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন তৈরির চেষ্টা করতেন, ব্রিটিশ সরকার সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করে শুরুতেই শেষ করে দিত। কিন্তু হিউমের মতো একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ অফিসার সামনে থাকায় সংগঠনটা একটা আইনি সুরক্ষা পেয়েছিল। গোপালকৃষ্ণ গোখলের মতো নরমপন্থী নেতারা মনে করতেন এটাই ছিল ব্রিটিশদের নাকের ডগায় একটা জাতীয় সংগঠন গড়ে তোলার সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিদীপ্ত রাস্তা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একই ঘটনা, দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। একদিকে সেফটি ভ্যালভ তত্ত্ব বলছে কংগ্রেস ব্রিটিশদের সৃষ্টি, উদ্দেশ্য সাম্রাজ্য বাঁচানো। এখানে হিউম হলেন ব্রিটিশদের এজেন্ট। অন্যদিকে লাইটনিং কন্ডাক্টর তত্ত্ব বলছে এটা ভারতীয়দের সৃষ্টি, উদ্দেশ্য রাষ্ট্র গঠন। আর এখানে হিউম হলেন ভারতীয়দের হাতে ব্যবহৃত একটা কার্যকরী টুল। দুটোই তো বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, তাই না? তবে এই বিতর্কে একটা তৃতীয় কোণও কিন্তু আছে, যা পুরো ঘটনাটাকে একটা সম্পূর্ণ ভিন্ন আলোতে ফেলে। আর সেটা হলো মার্ক্সবাদী ঐতিহাসিকদের ব্যাখ্যা। প্রখ্যাত ঐতিহাসিক রজনী পাম দত্ত তার বিখ্যাত বই ইন্ডিয়া টুডেতে দাবি করেন যে কংগ্রেস আসলে ব্রিটিশ সরকার আর ভারতের উচ্চবিত্ত ধনিক শ্রেণীর মধ্যে একটা গোপন আঁতাত ছিল। তার মতে এই দুই পক্ষেরই ভয়ে ছিল সাধারণ জনতার আসল বিপ্লবকে। তাই তারা হাত মিলিয়ে কংগ্রেস তৈরি করে, যাতে জাতীয় আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রেখে দুই পক্ষই নিজেদের শ্রেণী স্বার্থ রক্ষা করতে পারে। তাহলে এতগুলো তথ্যের ভিড়ে আসল সত্যিটা কি? ব্রিটিশ ষড়যন্ত্র, ভারতীয় মাস্টার স্ট্রোক, নাকি উচ্চবিত্তদের আঁতাত? আধুনিক ঐতিহাসিকরা এই সব তথ্যকে মিলিয়ে কিভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, চলুন সেটাই এবার দেখা যাক। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার একটা চমৎকার সারসংক্ষেপ। দেখুন, সেফটি ভলভ, লাইটনিং কন্ডাক্টর এবং মার্ক্সবাদী তত্ত্বের পাশাপাশি আধুনিক জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যেমন বিপানচন্দ্র একটা সমন্বিত ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন কংগ্রেসের জন্ম আসলে কোনো একজন ব্যক্তির ষড়যন্ত্র বা কৌশলের ফল নয়। এটা ছিল ভারতের দীর্ঘদিন ধরে বাড়তে থাকা রাজনৈতিক চেতনার এক স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী পরিণতি। হিউম হয়তো একটা অনুঘটকের কাজ করেছিলেন, কিন্তু আসল শক্তিটা ছিল ভারতের উদীয়মান জাতীয়তাবাদ। আর এই আধুনিক ব্যাখ্যার সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? তৎকালীন ভাইসরয় লর্ড ডাফরেনের এই বিখ্যাত উক্তিটা। কংগ্রেস প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই ডাফরেন একে ব্যঙ্গ করে বলছেন এক আণুবীক্ষণিক সংখ্যালঘু বা এ মাইক্রোস্কোপিক মাইনরিটি। একবার ভাবুন তো, কংগ্রেস যদি সত্যিই ব্রিটিশদের তৈরি করা সেফটি ভ্যালভ হতো, তাদের হাতের পুতুল হতো, তাহলে খোদ ভাইসরয় কেন তাকে এত কড়া ভাষায় আক্রমণ করবেন? এই উক্তিটাই তো প্রমাণ করে যে কংগ্রেস খুব তাড়াতাড়ি ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তাহলে পরীক্ষার প্রস্তুতির জন্য বা পুরো আলোচনাটা একবারে মনে রাখার জন্য এই কয়েকটা পয়েন্ট একদম গেঁথে নিন। প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে বোম্বেতে। আয়োজক ছিলেন আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র এ.ও. হিউম। প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেফটি ভালভ তত্ত্বের কথা বলেছিলেন লালা লাজপত রায়, আর লাইটনিং কন্ডাক্টর তত্ত্বের পক্ষে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। আর ভাইসরয় ডাফরেনের সে বিখ্যাত ব্যঙ্গোক্তি মাইক্রোস্কোপিক মাইনরিটি। শেষ পর্যন্ত বলা যায় সত্যিটা হয়তো কোনো একটা তত্ত্বে আটকে নেই, বরং সবগুলোর মধ্যেই অল্প বিস্তর লুকিয়ে আছে। কংগ্রেসের জন্ম হয়তো ব্রিটিশদের উদ্দেশ্য আর ভারতীয়দের কৌশলের এক জটিল মিশ্রণ ছিল, কিন্তু এর জন্ম যেভাবে বা যে কারণেই হোক না কেন, এটা কিন্তু রাতারাতি কোনো বিপ্লবী সংগঠন হয়ে ওঠেনি, বরং এটা হয়ে উঠেছিল ভারতের প্রথম জাতীয় রাজনৈতিক পাঠশালা, যা আবেদন নিবেদনের মাধ্যমে ধীরে ধীরে একটা ঘুমন্ত জাতিকে রাজনৈতিকভাবে শিক্ষিত আর ঐক্যবদ্ধ করে তুলেছিল। কিন্তু আসল প্রশ্নটা হল, ষড়যন্ত্র আর কৌশলের আবহে জন্ম নেয়া এই সংগঠন, যাকে একসময়
3 দিনের তামাশা বলেও ব্যঙ্গ করা হতো, সেটা কিভাবে আবেদন নিবেদনের নরম পথ ছেড়ে চরমপন্থী আন্দোলনের দিকে ঝুঁকল, কিভাবে এই ডিবেটিং ক্লাব একসময় বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করার প্রধান শক্তিতে পরিণত হল, সেই রোমাঞ্চকর গল্প আরেক দিনের। এই আলোচনার সম্পূর্ণ ডিজিটাল নোটস পেতে ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। আর এই ধরনের বিশ্লেষণমূলক আলোচনা আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।